ম্যাম, আমি এই ইঞ্জিনটি ঠিক করতে পারি। কি আজে বাজে বকছে এই বাচ্চাটা। এখন এই ইঞ্জিন ঠিক করবে? তোমার কি বিন্দুমাত্র ধারণা আছে তুমি কি বলছো? এখন আমি নিজের ক্ষমতা দেখাব, আর এই ইঞ্জিনটি ঠিক করে দেব। সাল 2023-এর অগাস্ট মাস ছিল। বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটিতে সেই সকালটা কিছুটা আলাদা ছিল। সাধারণ দিনে যেখানে প্রযুক্তি কোম্পানিগুলোর বাইরে কফির সুগন্ধ, গাড়ির সারি আর কর্মচারীদের হাসির শব্দ শোনা যেত, সেদিন সেখানে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। রাস্তার ঠিক মাঝখানে কাঁচ আর স্টিল দিয়ে তৈরি এক বিশাল ইমারত দাঁড়িয়েছিল, যার নাম ছিল আর্যাবর্ত রোবোটিক্স লিমিটেড। এটি সেই কোম্পানি ছিল যা ভারতকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের দুনিয়ায় নতুন পরিচয় দিয়েছিল। বিশ্বের অনেক দেশে এর মেশিন কাজ করছিল, কিন্তু আজ সেই ইমারতের ভেতর যেন কিছু একটা মারা গিয়েছিল। গত 10 দিন ধরে কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ আর দামি প্রজেক্ট পুরোপুরি বন্ধ হয়েছিল। 120 কোটি টাকা ব্যয়ে তৈরি হাইড্রোলিঙ্ক H900 নামের বিশাল অটোমেশন মেশিন, যা পুরো প্রজেক্টের মেরুদণ্ড ছিল, তা হঠাৎ অচল হয়ে গিয়েছিল। এই মেশিনটি বন্ধ হতেই পুরো উৎপাদন প্রক্রিয়া থমকে গিয়েছিল। প্রতিদিন প্রায় 2 কোটি টাকার লোকসান হচ্ছিল। 10 দিনে 20 কোটির বেশি ক্ষতি, আর তার চেয়েও বড় ক্ষতি ছিল কোম্পানির সুনামের। আজ পর্যন্ত আর্যাবর্ত রোবোটিক্সে এমনটা কখনো হয়নি। দেশ ও বিদেশ থেকে বড় বড় ইঞ্জিনিয়ারদের ডাকা হয়েছিল। জার্মানি, জাপান আর দক্ষিণ কোরিয়া থেকে আসা টিম মেশিনের প্রতিটি অংশ পরীক্ষা করেছিল। সেন্সর বদলানো হলো, ওয়্যারিং নতুন করে করা হলো, সফটওয়্যার পুনরায় ইনস্টল করা হলো। ইমারতের একদম ওপরে কাঁচের দেওয়ালে ঘেরা মিটিং রুমে বেদান্ত মালহোত্রা দাঁড়িয়েছিলেন। লম্বা গড়ন, সাধারণ সাদা শার্ট, টাই ছাড়াই। চোখের নিচে ঘুমের অভাবে গভীর কালো দাগ। বেদান্ত প্রযুক্তির দুনিয়ায় এক বড় নাম ছিলেন। শূন্য থেকে এই কোম্পানিটিকে গড়ে তুলেছিলেন তিনি। কিন্তু আজ তার চোখে আত্মবিশ্বাস ছিল না, চিন্তা আর ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল। তিনি রাগে টেবিলের ওপর হাত মারলেন আর বললেন যে 10 দিন হয়ে গেল আর এখনও মেশিন চালু হলো না। আমরা কি বাচ্চাদের মতো কোম্পানি চালাচ্ছি? রুমে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনিয়াররা মাথা নিচু করে চুপ ছিলেন। এক সিনিয়র ইঞ্জিনিয়ার কাঁপানো গলায় বললেন যে স্যার, আমরা প্রতিটি সিস্টেম চেক করেছি। সেন্সর, কন্ট্রোল ইউনিট, হাইড্রোলিক সিস্টেম, সফটওয়্যার সবকিছু ঠিকঠাক দেখাচ্ছে। দ্বিতীয় ইঞ্জিনিয়ার জানালেন যে জার্মানির স্পেশাল টিমও 3 দিন ধরে লেগে আছে, কিন্তু আসল সমস্যাটা ধরা পড়ছে না। বেদান্ত দীর্ঘশ্বাস ফেললেন। রাগ এবার চিন্তায় পরিণত হয়েছিল। তিনি কঠোর স্বরে বললেন যে আজ পুরো সিস্টেম আবার প্রথম থেকে চেক হবে, আর বিকেল পর্যন্ত রিপোর্ট চাই। মিটিং শেষ হল। বেদান্ত ক্লান্ত পায়ে লিফটের দিকে এগিয়ে গেলেন আর নিচে এলেন। যেমনই তিনি গেটের কাছে পৌঁছলেন, তার নজর ফুটপাথে বসে থাকা একটি ছেলের ওপর পড়ল। বয়স আনুমানিক 15 বছর। ছেঁড়া কাপড়, হাঁটু পর্যন্ত ধুলো মাখা, এক হাতে জুতো পালিশের ব্রাশ আর অন্যদিকে পালিশের বোতল। সে জুতো পালিশ করছিল ঠিকই, কিন্তু তার চোখ জুতোর ওপর ছিল না। সে সামনে দাঁড়িয়ে থাকা আর্যাবর্ত রোবোটিক্সের উঁচু ইমারতটির দিকে এক নাগাড়ে তাকিয়েছিল, যেন ওই কাঁচের ভেতরে তার কোনো স্বপ্ন বন্দী হয়ে আছে। সেই ছেলেটির নাম ছিল আরব। বেদান্ত তাকে কেবল একবার দেখলেন আর তারপর এগিয়ে গেলেন। তিনি কি জানতেন যে এই ছেলেটি কয়েক ঘন্টা পর তার জীবনের সবচেয়ে বড় মোড় হতে চলেছে? আরব প্রতিদিন এখানে আসত। সকালে জুতো পালিশ করত, দুপুরে চাওয়ালার সাহায্য করত, আর সন্ধ্যায় আবার এই জায়গায় বসে থাকত। কিন্তু সে বাকি বাচ্চাদের মতো ছিল না। তার চোখ সবসময় কোম্পানির মেশিন সেকশনের দিকে নিবদ্ধ থাকত। আজও ভেতরে ইঞ্জিনিয়ারদের দৌড়ঝাঁপ চলছিল। অ্যালার্মের শব্দ শোনা যাচ্ছিল। লাল সতর্ক সংকেতের আলো এখনও জ্বলছিল। আরাফ ধীরে ধীরে নিজেকে বলল যে 10 দিন ধরে মেশিন বন্ধ আছে, কিন্তু এই লোকগুলো ভুল জায়গায় খুঁজছে। আসল সমস্যা তো ব্যাকআপ ইউনিটে আছে। তার গলা এতই ধীর ছিল যে কেউ শুনতে পাচ্ছিল না, কিন্তু তার মাথা খুব দ্রুত চলছিল। সে জানত যে কেউ তার কথা শুনবে না, কারণ দুনিয়া জুতো পালিশ করা বাচ্চাদের কথা শোনে না। কেউ জানত না যে এই বাচ্চাটি দিনের বেলা রাস্তায় বসে আর রাতে মেশিনের সাথে কথা বলে। কেউ জানত না যে তার জীবন কতটা নীরবতার মধ্যে লড়াই করছে। আরব ইমারতটির দিকে তাকিয়ে মনে মনে বলল যে যদি সে মাত্র 5 মিনিট সময় পেত, মাত্র 5 মিনিটে সে এই মেশিনটি ঠিক করতে পারত। কিন্তু ভাগ্য সবাইকে সুযোগ সরাসরি দেয় না, প্রায়ই সে আগে পরীক্ষা নেয়। আর আরবের পরীক্ষাও এবার শুরু হতে চলেছে। আরবের কাছে সেই ইমারতটি কেবল কাঁচ আর স্টিলের কাঠামো ছিল না, সেটি তার জন্য এক প্রশ্ন ছিল, এক চ্যালেঞ্জ ছিল, আর কোথাও না কোথাও এক স্বপ্নও ছিল। সারাদিন রাস্তার ধারে বসে জুতো পালিশ করার সময়ও তার মন ওখানেই আটকে থাকত। ব্রাশ তার হাতে চলত ঠিকই, কিন্তু মস্তিষ্ক মেশিনের ভেতরে ঘুরপাক খেত।
লোকজন আসত, জুতো চকচকে করে নিত আর চলে যেত। কেউ তার মুখের দিকে ঠিক করে তাকাতও না। সবার কাছে সে ছিল কেবল এক গরিব বাচ্চা, যাকে দিনের শেষে কয়েকটা কয়েন দিয়ে দিলেই যথেষ্ট ছিল। সন্ধ্যা নামতেই যখন অফিসের আলোগুলো জ্বলে উঠত আর কর্মচারীরা নিজেদের বাড়ির দিকে রওনা দিত, তখন আলোবও তার ছোটখাটো সরঞ্জামগুলো গুছিয়ে নিত। তার কদম খুব একটা দ্রুত হতো না, কিন্তু মনে এক অস্থিরতা থাকত। তার তাড়া ছিল, কারণ লাতটাই ছিল তার আসল স্কুল। সেই স্কুল যেখানে বইপত্র ছিল না, ব্ল্যাকবোর্ড ছিল না, কিন্তু মেশিন ছিল, মরচে ধরা সরঞ্জাম ছিল, তেলের গন্ধ ছিল, আর একজন বৃদ্ধ মানুষ ছিলেন যিনি তার জীবনের সবচেয়ে বড় গুরু ছিলেন। সেই বৃদ্ধ মানুষটি ছিলেন আরবের দাদু। শহরের এক পুরনো মহল্লার সরু গলির মাঝে তাদের ছোট একটি গ্যারেজ ছিল। টিনের চাল, দেওয়ালে জমে থাকা গ্রিজ, কোনায় পড়ে থাকা ভাঙা ফ্যান, পুরনো জেনারেটর আর আধখোলা স্কুটার। বাইরে থেকে দেখা যে কোনো মানুষ বলে দিত যে এই জায়গাটা আবর্জনায় ঠাসা। কিন্তু আরবের কাছে এই জায়গাটি কোনো মন্দিরের চেয়ে কম ছিল না। এখানেই সে মেশিনের ভাষা শিখেছিল। বাড়ির ভেতরের পরিস্থিতি ভালো ছিল না। আরবের মা, নন্দিনী প্রায়ই অসুস্থ থাকতেন। শরীর দুর্বল হয়ে গিয়েছিল। ওষুধপত্র দামি ছিল আর টাকা সবসময় কম পড়ত। অনেকবার আরাফ তার মাকে অর্ধেক ওষুধ খেতে দেখেছিল, যাতে পরের ডোজের জন্যে কিছু বেঁচে থাকে। মা যখনই তাকে দেখতেন হেসে দিতেন আর বলতেন যে আমি ঠিক আছি। কিন্তু আরাফ জানত যে সেটা মিথ্যে কথা ছিল। রাতে যখন সে ক্লান্ত হয়ে মেঝেতে শুত, তখনও তার মস্তিষ্ক মেশিনের মধ্যেই ঘুরত। তার আর্যাবার্তের সেই বিশাল মেশিনটির কথা মনে পড়ত, যা 10 দিন ধরে খামোশ হয়ে দাঁড়িয়েছিল। তার মনে হতো যেন মেশিনটি যন্ত্রণায় আছে আর সাহায্যের জন্যে ডাকছে। সে ভাবত যদি তাকে কেবল কিছুক্ষণের জন্যে তার কাছে যেতে দেওয়া হতো, তবে সে তার কষ্ট বুঝতে পারত। পরদিন সকালে যখন সে আবার কোম্পানির গেটের কাছে পৌঁছল, তখন পরিবেশ আগের চেয়েও বেশি উত্তপ্ত ছিল। ইঞ্জিনিয়ারদের মুখ শুকিয়ে গিয়েছিল, গার্ডরা কড়া ছিল, প্রত্যেকে তাড়াহুড়ো করছিল। আরব নিজের টুলটি পাতল আর জুতো পালিশ করতে লাগল। কিন্তু আজ তার মন অন্য কোথাও ছিল। তার মায়ের ওষুধ শেষ হয়ে গিয়েছিল। দাদু রাতে বলেছিলেন যে খোকা, দুনিয়া গরিবের প্রতিভাকে ততক্ষণ চেনে না যতক্ষণ না সে দুনিয়াকে একটা ধাক্কা দেয়। সেই কথাটাই আরবের হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছিল। তার টাকার দরকার ছিল, কিন্তু তার চেয়েও বেশি তার সুযোগের দরকার ছিল। সে জানত যে যদি সে মেশিনটি ঠিক করে দিতে পারে, তবে হয়তো তার জীবন বদলে যেতে পারে। সে সাহস করে গার্ডকে বলল যে শুধু 5 মিনিট মেশিনটা দেখে নিতে দিন। গার্ড ধমক দিল আর ধাক্কা দিয়ে তাকে পেছনে সরিয়ে দিল। কিছু লোক হাসাহাসি করতে লাগল। কেউ বলল যে এই বাচ্চাটা পাগল, কেউ বলল যে এ তো ল্যাপটপও চালাতে জানে না হয়তো। আরব কিছু বলল না। সে চুপচাপ উঠে এক কোণায় বসে পড়ল। তার হাঁটুতে ধুলো লেগেছিল, কাপড় আরও নোংরা হয়ে গিয়েছিল, কিন্তু তার চোখে এখনও সেই চমক ছিল। সে মনের ভেতর ঠিক করে নিয়েছিল যে সে হার মানবে না, কারণ তার কাছে এটি কেবল একটি মেশিন ছিল না। এটি ছিল তার মায়ের ওষুধ, এটি ছিল তার দাদুর সম্মান, আর হয়তো তার নিজের পরিচয়ও। সে জানত না যে এই জেদ, এই নীরব ভরসা তাকে সেই দরজার ভেতরে নিয়ে যেতে চলেছে যেখান থেকে তার জীবন চিরতরে বদলে যেতে চলেছে। সেদিন দুপুরের পরের সময় ছিল। সূর্য মাথার উপর ছিল, কিন্তু আর্যাবর্ত রোবোটিক্সের ভেতরে অন্ধকার আর ভারী ভাব বিরাজ করছিল। মাশিন সেকশনে বারবার অ্যালার্ম বাজছিল, আর প্রতিবার সেই শব্দ মানুষের হৃদস্পন্দন আরও বাড়িয়ে দিচ্ছিল। ইঞ্জিনিয়ারদের মুখ ক্লান্ত ছিল, চোখে ঘুম নয় বরং ভয় ছিল। ভয় এই যে যদি আজও কিছু না হয়, তবে কাল কি হবে তা কেউ জানত না। আরব বাইরে ফুটপাথে বসে সব দেখছিল। এখন সে জুতো পালিশ কম করছিল আর কোম্পানির দিকে বেশি তাকাচ্ছিল। তার মনে হচ্ছিল যেন মেশিনটি তাকে ডাকছে। প্রতিবার যখন লাল আলো জ্বলে উঠত, তার ভেতরে কিছু একটা বিঁধত। সে নিজেকে বলত যে এই মেশিন খারাপ নয়, একে ইচ্ছে করে থামানো হয়েছে, এটি কোনো দুর্ঘটনা নয়। কিন্তু তার এই বোধ, তার এই আওয়াজ বাইরের জগৎ পর্যন্ত পৌঁছতেই পারছিল না। হঠাৎ মেশিন সেকশন থেকে জোরালো সাইরেনের শব্দ এলো। স্ক্রিনে সিস্টেম ক্রিটিক্যাল এরর লেখাটি ভেসে উঠল। কিছু ইঞ্জিনিয়ার ঘাবড়ে গিয়ে বাইরের দিকে দৌড়াল। গার্ডরা সতর্ক হয়ে গেল। পরিবেশ আরও বেশি উত্তপ্ত হয়ে উঠল। আরবও ভয় পেল, কিন্তু তার নজর মেশিনের কন্ট্রোল রুমের দিকে আটকে রইল। সে পরিষ্কার দেখতে পাচ্ছিল যে লোকগুলো আবার সেটাই করছে যা গত 10 দিন ধরে করছিল। সেন্সর, স্ক্রিন, কোড, কিন্তু কেউ সেখানে দেখছিল না যেখানে আসল গোলমাল লুকিয়েছিল। সে ধীরে ধীরে উঠল আর গেটের কাছে চলে গেল। সে সাহস করে আবার ভেতরে উকি দেওয়ার চেষ্টা করল। তখনই এক গার্ড তাকে দেখে ফেলল আর রাগে চেঁচিয়ে উঠল, কিরে, বারবার এখানে কেন আসিস? সে আরবকে জোরে ধাক্কা দিল। আরব ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে গেল।
তার হাত থেকে ব্রাশ আর বোতল দূরে ছিটকে পড়ল। কিছু লোক দাঁড়িয়ে দেখতে লাগল। কেউ হাসতে হাসতে বলল যে এই বাচ্চাটা সত্যিই পাগল। কেউ বলল যে এত বড় কোম্পানিতে এ কী করে নেবে। আরফ উঠল, কাপড় থেকে ধুলো ঝাড়ল আর চুপচাপ নিজের কোনায় গিয়ে বসে পড়ল। তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো, কিন্তু সে তা তাড়াতাড়ি মুছে নিল। তাকে কাঁদলে চলবে না, তার শুধু একটা সুযোগ চাই। সে জানত যে যদি সে ভেতরে যায় আর সঠিক জায়গাটি দেখিয়ে দেয় তবে সব বদলে যেতে পারে। কিন্তু সে এটাও জানত যে তার চেহারা, তার পোশাক আর তার পেশা তার সবচেয়ে বড় শত্রু। সন্ধে নামতে শুরু করেছিল। বেদান্ত মালহোত্রা ক্লান্ত পায়ে বাইরে এলেন। মাথা ভারী হয়েছিল, চোখ জ্বলছিল। 10 দিনের ঘুম যেন একসাথেই নেমে এসেছিল। যেমনই তিনি গেটের কাছে পৌঁছলেন, তার নজর আবার সেই ছেলেটির ওপর পড়ল। সেই একই ছেলে যে সকাল থেকে ওখানেই বসেছিল। এখন সে চুপচাপ মাটিতে বসেছিল। তার কাছে কোনো গ্রাহক ছিল না, ব্রাশ একদিকে পড়েছিল, কিন্তু তার চোখ এখনও কোম্পানির ভেতরেই ছিল। বেদান্ত কয়েক পল থামলেন। কেন জানি না, কিন্তু সেই ছেলেটির চোখে তিনি অন্য কিছু দেখলেন। কোনো লোভ নেই, কোনো চালাকি নেই। বেদান্ত আরবের দিকে তাকালেন। আরব নজর নিচু করে নিল। কয়েক সেকেন্ডের নীরবতার পর বেদান্ত জিজ্ঞেস করলেন যে তুমি মেশিনটিকে এত মন দিয়ে কেন দেখো। আরবের গলা খুব ধীর ছিল, কিন্তু শব্দগুলো পরিষ্কার ছিল। স্যার, আমার মেশিন খুব ভালো লাগে। বেদান্ত হালকা হেসে বললেন যে মেশিন? আর তুমি জুতো পামিশ করো? এগুলো কোটি কোটি টাকার মেশিন। আরবের ভেতরে ভয় ছিল, কিন্তু তার চেয়ে বড় বিশ্বাস ছিল। সে সাহস করে বলল যে স্যার, যদি আমাকে কেবল একবার মেশিনের কাছে যেতে দেওয়া হয় তবে আমি বলে দিতে পারি সমস্যাটা কোথায়। পাশে দাঁড়িয়ে থাকা কিছু ইঞ্জিনিয়ার হেসে ফেললেন। কেউ বলল যে স্যার, সময় নষ্ট করবেন না, 10 দিনে আমরা বুঝতে পারলাম না, আর এই বাচ্চাটা বলবে। কিন্তু আরাফ চুপ রইল। সে কেবল বেদান্তর চোখের দিকে তাকালো, যেন সে তার সাথে নয়, বরং তার অন্তরাত্মার সাথে কথা বলছে। বেদান্তর ভেতরের কিছু একটা নড়ে উঠল। তার হঠাৎ নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। সেই সময় যখন মানুষ তাকেও এভাবেই দেখত, এক সাধারণ ছেলে, বড় স্বপ্ন, কিন্তু কোনো ভরসা নেই। তিনি দীর্ঘশ্বাস ফেললেন এবং কঠোর গলায় বললেন যে ঠিক আছে, একে ভেতরে নিয়ে এসো। পুরো স্টাফের মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল। স্যার, এটা ঠিক নয়, ও বাচ্চা ছেলে, মেশিন বিপজ্জনক। কিন্তু বেদান্ত পরিষ্কার শব্দে বললেন যে আমি বলেছি একে ভেতরে নিয়ে এসো। আরব প্রথমবার সেই গেটের ভেতরে গেল, যা সে মাসের পর মাস বাইরে থেকে দেখে আসছিল। প্রতিটি কদমের সাথে তার হৃৎস্পন্দন বেড়ে চলছিল। লোকজন ফিসফাস করছিল, কেউ একে ঠাট্টা মনে করছিল, কেউ বিপদ। কিন্তু আরবের নজর ছিল কেবল একটি জায়গায়, সেই বিশাল মেশিনটির ওপর, সেই হাইড্রোলিঙ্ক H900, যা এখন তার সামনে খামোশ হয়ে দাঁড়িয়েছিল। বেদান্ত ইনচার্জকে জিজ্ঞেস করলেন যে মেশিন কেন বন্ধ। ইনচার্জ সেই পুরনো উত্তর দিলেন যে স্যার, যান্ত্রিক ত্রুটি আছে, আমরা সব কিছু চেক করেছি। বেদান্ত আরবের দিকে তাকালেন এবং জিজ্ঞেস করলেন যে তুমি জানো এই মেশিন কেন বন্ধ। পুরো হল শান্ত হয়ে গেল। আরব কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল যে স্যার, আমি যদি মেশিনটি কাছ থেকে দেখে নিই তবে হয়তো বলতে পারব। লোকজন আবার হাসল, কিন্তু এবার বেদান্ত হাসলেন না। তিনি সবাইকে চুপ করালেন। আরব ধীরে ধীরে মেশিনের চারপাশে ঘুরতে লাগল। সে একে ছুঁয়ে নেকছিল, এর আওয়াজ শুনছিল, এর কম্পন অনুভব করছিল, যেন সে কোনো জীবিত জিনিসের সাথে কথা বলছে। হঠাৎ আরব থামল এবং বলল যে স্যার, এই মেশিন নিজে থেকে থামেনি, একে কেউ থামিয়েছে। পুরো হলে স্তব্ধতা নেমে এলো। একজন ইঞ্জিনিয়ার হাসতে হাসতে বললেন যে এসব আজে বাজে কথা, মেশিন খারাপ হয়েছে। আরব শান্ত গলায় বলল যে না স্যার, এর মেন প্রেশার ভাল্বটি অর্ধেক ঘোরানো হয়েছে। এটি দুর্ঘটনা নয়, ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। ইঞ্জিনিয়াররা চমকে উঠলেন। কেউ বলল যে এটা অসম্ভব, ওই ভাল্ব পর্যন্ত পৌঁছাতে হলে মেশিন খুলতে হয়। আরব মেশিনের একটি কোণার দিকে ইশারা করল এবং বলল যে যদি এই প্যানেলের তৃতীয় স্ক্রুটি ঢিলে করে দেওয়া হয় তবে পুরো মেশিন না খুলেই কাজটা করা সম্ভব। পরীক্ষা করা হলো, স্ক্রুটি সত্যিই ঢিলে ছিল। সেই মুহূর্তে ঘরের বাতাস বদলে গেল। এখন এটি কেবল একটি নষ্ট মেশিন ছিল না, এটি একটি ষড়যন্ত্র ছিল। আর সেই ষড়যন্ত্রটি প্রথম চিনেছিল এক জুতো পালিশ করা বাচ্চা। ঘরে হঠাৎ এমন নীরবতা ছেয়ে গেল যেন কেউ বাতাসকেও থামিয়ে দিয়েছে। মেশিন সেকশন, যা কিছুক্ষণ আগে পর্যন্ত শোরগোল আর তর্কে ভরা ছিল, এখন একেবারে শান্ত। সবার দৃষ্টি কখনো সেই ঢিলে স্ক্রুয়ের উপর যাচ্ছিল, কখনো আরবের মুখের ওপর। কারোর কাছে কথা বলার মতো শব্দ ছিল না। 10 দিন ধরে যে ইঞ্জিনিয়ারদের বুদ্ধি এখানে এসে থমকে গিয়েছিল, সেখানে এক 15 বছরের বাচ্চা কোনো প্রথাগত পড়াশোনা ছাড়াই ষড়যন্ত্রের দিকে আঙুল তুলেছিল। বেদান্ত মালহোত্রা দীর্ঘশ্বাস ফেললেন। তার ভেতরে এতক্ষণ যে ভয় ছিল তা এক অদ্ভুত স্বচ্ছতায় বদলে যাচ্ছিল।
তিনি শান্ত কিন্তু দৃঢ় গলায় জিজ্ঞেস করলেন যে যদি এই ভাল্ব ইচ্ছাকৃতভাবে ঘোরানো হয়ে থাকে তবে কি মেশিন আবার চালু হতে পারে। কিছু ইঞ্জিনিয়ার অস্থির হয়ে উঠলেন। কেউ বলল যে স্যার এই মেশিন অত্যন্ত সংবেদনশীল, সামান্য ভুলে বিস্ফোরণও হতে পারে। কেউ বলল যে বাচ্চা ছেলে, একে দায়িত্ব দেবেন না। কিন্তু বেদান্তর নজর আরবের ওপর আটকে ছিল। সেই মুখে না ছিল ভয়, না ছিল ঘাবড়ানি, শুধু এক অদ্ভুত ভরসা ছিল, যেন সে ঠিকঠাক জানে এরপর কি করতে হবে। বেদান্ত তাকে সরাসরি জিজ্ঞেস করলেন যে যদি আমি বলি মেশিন ঠিক করে দাও তবে কি তুমি করতে পারবে। আরব প্রথমবার হালকা হাসির সাথে মাথা নাড়ল। সে বলল যে স্যার চেষ্টা করব। এই শব্দগুলো কোনো অহংকার ছিল না, বরং এক স্বচ্ছ নিয়ত ছিল। ঘরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। এটা পাগলামি মনে হচ্ছিল, কিন্তু এখন পিছিয়ে আসার পথও ছিল না। আরব মেশিনের নিচের অংশের দিকে ইশারা করল এবং টর্চ চাইল। একজন ইঞ্জিনিয়ার ইতস্তত করে টর্চ এগিয়ে দিলেন। যেমনই আলো ভেতরে পড়ল, আরবের মুখ গম্ভীর হয়ে গেল। সে মন দিয়ে দেখল, তারপর কোনো তাড়াহুড়ো ছাড়াই বলল যে এই পাইপটি নিজের জায়গা থেকে সামান্য সরে গিয়েছে, এই কারণেই প্রেশার ভুল জায়গায় যাচ্ছে। ইঞ্জিনিয়াররা ঝুঁকে দেখতে লাগলেন। কেউ ধীর গলায় বলল যে এটা তো সত্যিই ভুল ফিট হয়েছে। আরব হাত ভেতরে ঢুকিয়ে খুব সাবধানে পাইপটিকে তার সঠিক জায়গায় ঘুরিয়ে দিল। এটি কোনো তাড়াহুড়ো ছিল না, তার প্রতিটি নড়াচড়ায় অভ্যাস ছিল, যেন সে এই কাজ শত শতবার করেছে। এরপর সে মেশিনের ডান দিকে গেল, যেখানে একটি বড় জাংশন বক্স হালকা কম্পন করছিল। সে বক্সের ওপর হাত রাখল এবং সঙ্গে সঙ্গে সরিয়ে নিল। সে বলল যে যদি এখনই মেশিন চালু করা হয় তবে ব্লাস্ট হতে পারে। পুরো স্টাফ ঘাবড়ে গেল। বেদান্ত এগিয়ে এসে জিজ্ঞেস করলেন যে কেন। আরব শান্ত গলায় বোঝাল যে এই বক্সের ওয়্যারিং বদলে দেওয়া হয়েছে, পজিটিভ আর নেগেটিভ তার উল্টে দেওয়া হয়েছে। এটি কোনো ভুল নয়, ইচ্ছাকৃতভাবে করা কাজ। একজন ইঞ্জিনিয়ারের মুখ থেকে বেরিয়ে এলো যে এটা তো কোনো ভেতরের মানুষই করতে পারে। আরব বলল যে তার মাত্র 10 মিনিট চাই। যদি সে ভুল হয় তবে সে নিজে থেকেই এখান থেকে চলে যাবে। বেদান্ত কোনো দ্বিধা ছাড়াই বললেন যে শুরু করো। কিছু ইঞ্জিনিয়ার তখনও অস্বস্তিতে ছিলেন, কিন্তু কারোর প্রতিবাদ করার সাহস ছিল না। সরঞ্জাম দেওয়া হলো, স্ক্রুড্রাইভার, প্লাস আর ইনসুলেটেড টুলস। আরব সময় নষ্ট না করে কাজ শুরু করল। সে তারগুলোকে চিনছিল যেন তারা তার পুরনো বন্ধু। সে ভুলভাবে জোড়া তারগুলোকে আলাদা করল এবং তারপর সেগুলোকে সঠিক ক্রমে জুড়ে দিল। স্ক্রিনে ডেটা বদলাতে লাগল, প্রেশার লেভেল স্থিতিশীল হতে শুরু করল। ঘরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো নিঃশ্বাস বন্ধ করে সব দেখছিল। কারোর বিশ্বাস হচ্ছিল না যে এসব একটা বাচ্চার হাতে হচ্ছে। 10 মিনিট পূর্ণ হল। আরফ মাশিনের সামনে এসে দাঁড়িয়ে গেল। সে বলল যে এবার একে চালু করা যেতে পারে। কিছু লোক ভয় পেল, কেউ বলল যে এখনই করবেন না, কিন্তু বেদান্ত কারোর কথা শুনলেন না। তিনি আরবের দিকে তাকালেন এবং বললেন যে তুমি অন করো। আরব ধীরে ধীরে প্রধান বাটনের কাছে গেল। সে এক পলক চোখ বন্ধ করল, যেন মেশিনের সাথে কিছু বলছে। তারপর বাটন টিপল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, প্রতিটি সেকেন্ড ভারী মনে হচ্ছিল। হঠাৎ মেশিনের ভেতরে স্পন্দন হল। লাল আলো বন্ধ হয়ে গেল আর তার জায়গায় সবুজ আলো জ্বলে উঠল। পুরো মেশিন জেগে উঠল, যেন 10 দিনের ঘুমের পর কেউ তাকে দাগ দিয়েছে। ঘরে শোরগোল পড়ে গেল। কেউ বলল যে হয়ে গিয়েছে, কেউ হাততালি দিল, কেউ অবিশ্বাসে মাথা নাড়ছিল। কিন্তু বেদান্ত চুপচাপ দাঁড়িয়েছিলেন। তার চোখ ভিজে গিয়েছিল আর দৃষ্টি আরবের ওপর আটকে ছিল। তিনি ধীর গলায় বললেন যে তুমি করে দেখিয়েছ। আরব মাথা নিচু করে বলল যে স্যার আমি কিছু করিনি, মেশিন নিজেই বলছিল। আরব কিছুটা ঘাবড়ে গিয়েছিল। সে কখনো এত মানুষের সামনে কিছু করেনি। সে বুঝতে পারছিল না যে সে খুশি হবে নাকি ভয় পাবে। সে শুধু ওখানেই দাঁড়িয়েছিল, মাথা সামান্য নিচু করে, যেন সে খুব বড় কোনো কাজ নয়, শুধু নিজের কর্তব্য পালন করেছে। বেদান্ত ধীরে ধীরে তার কাছে এলেন। তার গলা এখন আর কঠোর ছিল না, তাতে এক অদ্ভুত কোমলতা ছিল। তিনি জিজ্ঞেস করলেন যে খোকা তুমি কে। এই প্রশ্নটি সাধারণ ছিল না, এতে অবাক হওয়ার ভাব ছিল, কৌতূহল ছিল, আর কোথাও না কোথাও এক আপনত্বের টানও ছিল। আরব ধীর গলায় বলল যে স্যার আমি বিশেষ কেউ নই, আমি জুতো পালিশ করি। আমার মা অসুস্থ থাকেন, তার ওষুধের জন্য আমি কাজ করি। হলে আরও একবার নীরবতা নেমে এলো। ইঞ্জিনিয়াররা যেন প্রথমবার বুঝতে পারলেন যে বাচ্চাটিকে তারা এতক্ষণ অবহেলা করে আসছিলেন তার পেছনে কত বড় লড়াই লুকিয়ে আছে। বেদান্ত আরও কাছে এসে জিজ্ঞেস করলেন যে তোমার মেশিনের এত জ্ঞান কোথা থেকে এলো। আরব জানালো যে রাতে সে তার দাদুর ছোট গ্যারেজে কাজ করে, সেখানেই পুরনো মেশিন খোলে, সেগুলোকে জোড়া দিতে শেখে। তার কথায় কোনো অভিযোগ ছিল না, শুধু সত্য ছিল। বেদান্তর হৃদয়ে কিছু একটা জোরে ধাক্কা দিল। তিনি জিজ্ঞেস করলেন যে তোমার বাবা কোথায়।
আরব মাথা নিচু করে নিল এবং বলল যে আমি জানি না, আমি তাকে কখনো দেখিনি। এই উত্তরটি বেদান্তর জন্য কোনো আঘাতের চেয়ে কম ছিল না। তিনি আরবের মুখটা খুঁটিয়ে দেখলেন। তার চোখ, তার নাক, তার কথা বলার ধরন সবকিছুই তার চেনা চেনা মনে হচ্ছিল। এক পুরনো স্মৃতি যা তিনি বহু বছর আগে চাপা দিয়ে দিয়েছিলেন, তা এখন হঠাৎ সামনে এসে দাঁড়িয়েছিল। বেদান্ত ধীর গলায় জিজ্ঞেস করলেন যে তোমার মায়ের নাম কি? আরব বলল, নন্দিনী, পুরো নাম নন্দিনী শর্মা। এটা শুনতেই বেদান্তর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার নিঃশ্বাস কিছুক্ষণের জন্য আটকে গেল। নন্দিনী শর্মা সেই নাম ছিল যার সাথে তিনি ১৫ বছর আগে এক ভুল বোঝাবুঝিতে সম্পর্ক ভেঙে নিয়েছিলেন। সেই সময়, সেই ঝগড়া, সেই দূরত্ব সবকিছু একসাথে তার চোখের সামনে ভেসে উঠল। তিনি কাঁপা গলায় জিজ্ঞেস করলেন যে তোমার বয়স কত? আরব বলল, ১৫ বছর। সেই একই বয়স, একই সময়, একই গল্প। বেদান্ত ওখানেই চেয়ারে বসে পড়লেন। তার হাত কাঁপছিল। তিনি প্রায় ফিসফিস করে জিজ্ঞেস করলেন যে তোমার মা কি কখনো তোমার বাবার ছবি দেখিয়েছে? আরব বলল যে না, মা বলেন যে কিছু ছবি হারিয়ে গিয়েছে আর কিছু তিনি নিজে ছিঁড়ে ফেলেছেন। এখন বেদান্তর আর কোনো প্রমাণের দরকার ছিল না। তার সামনে দাঁড়িয়ে থাকা বাচ্চাটি তার নিজের ছেলে ছিল, যাকে ভাগ্য ১৫ বছর পর তার সামনে এনে দাঁড় করিয়েছিল, তাও এমন পরিস্থিতিতে যেখানে তিনি তার দক্ষতা আগেই দেখে নিয়েছিলেন। বেদান্তর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি হঠাৎ আরবকে নিজের বেদান্ত তার মুখটি ২ হাতে নিলেন এবং বললেন যে গরিবই কোনো সম্পর্ককে বদলে দেয় না। যদি তুমি আমার ছেলে হও তবে তুমি আজ কেবল একটি মেশিন নয়, আমার পুরো জীবন ঠিক করে দিয়েছ। পরদিন ডিএনএ পরীক্ষা হল। সত্য সামনে এলো, আরব বেদান্ত মালহোত্রারই ছেলে ছিল। খবর পুরো অফিসে ছড়িয়ে গেল। সেই বাচ্চাটি যে কোম্পানিকে বাঁচিয়েছিল, এখন সেই কোম্পানির মালিকের হারিয়ে যাওয়া উত্তরাধিকারী ছিল। বেদান্ত সেদিন সন্ধ্যায় আরবকে নিয়ে তার বাড়িতে পৌঁছালেন। সরু গলি, ছোট ঘর, দরজার কাছে রাখা জুতো পালিশের বাক্স। বেদান্তর বুক ফেটে যাচ্ছিল। ভেতরে নন্দিনী বসেছিলেন, দুর্বল শরীর, কিন্তু চোখে সেই একই সারল্য। বেদান্ত তাকে দেখলেন আর ভেঙে পড়লেন। তিনি ক্ষমা চাইলেন। নন্দিনীর চোখ ভরে এলো, কিন্তু তাতে অভিযোগ ছিল না, শুধু ক্লান্তি ছিল। তিনি বললেন যে এখন অনেক দেরি হয়ে গিয়েছে, কিন্তু হয়তো ভাগ্য এখন সঠিক সময় বেছে নিয়েছে। নন্দিনীর চিকিৎসা শুরু হল। দাদুকে সম্মানের সাথে কোম্পানিতে ফিরিয়ে আনা হল। আরবকে ভালো স্কুলে ভর্তি করানো হল। কিন্তু সবচেয়ে বড় কথা এটি ছিল যে আরবের পরিচয় এখন কেবল এক জুতো পালিশ করা বাচ্চার রইল না। সে একজন ছেলে ছিল, একজন দক্ষ মস্তিষ্ক ছিল, একজন ভবিষ্যৎ ছিল। আরব আজও মেশিনের পাশে দাঁড়িয়ে তাদের কথা শোনে। পার্থক্য শুধু এইটুকু যে এখন মানুষ তার কথা শোনে। বেদান্ত যখনই তাকে কাজ করতে দেখেন, তখন মনে মনে বলেন যে যদি আমি তাকে কখনো না হারাতাম। কিন্তু আরব হেসে বলে যে যদি আমি না হারাতাম তবে হয়তো আমি মেশিনের জগৎ খুঁজে পেতাম না, আর হয়তো আপনাকে কখনো ফিরে পেতাম না। কখনো কখনো জীবন আগে আমাদের ভেঙে দেয়, তারপর জুড়ে দেয়। কিন্তু যখন জুড়ে দেয় তখন এত সুন্দরভাবে যে পুরনো সব কষ্ট কোনো পুরস্কারের মতো মনে হতে থাকে। বন্ধুরা, যদি এই গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে তবে কমেন্টে অবশ্যই জানাবেন, আর এটাও লিখবেন যে আপনারা এই গল্পটি ভারতের কোন কোণা থেকে শুনছেন। কারণ হয়তো কোথাও না কোথাও কোনো ফুটপাথে বসে থাকা অন্য কোনো আরব তার ভাগ্যের অপেক্ষায়